আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। তো আহ, দশম শ্রেণীর আইসিটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অর্থাৎ গতদিনে আমরা কিন্তু আহ, পঞ্চম অধ্যায় অর্থাৎ মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স অধ্যায় নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আহ, তো আমরা কিছু দূর গিয়েছিলাম। তো আজকে আমরা পৃষ্ঠা 68 থেকে শুরু করব। 68 পৃষ্ঠা থেকে শুরু করব, কারণ আমরা প্রেজেন্টেশন সফটওয়্যারের পূর্ব পর্যন্ত আমরা গত ক্লাসে কমপ্লিট করেছিলাম, অর্থাৎ মাল্টিমিডিয়া সাধারণ ধারণা, মাল্টিমিডিয়ার মাধ্যম সমূহ, মাল্টিমিডিয়ার প্রধান মাধ্যম সমূহের বর্ণনা, এই এতগুলো আমরা আহ, এতটুকু অংশ আমরা পূর্বের দিনে শেষ করেছিলাম। তো আজকে চলো আমাদের আলোচনা আমরা শুরু করি। তো আজকে যেটা বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার, প্রেজেন্টেশন কি, এবং প্রেজেন্টেশনের ক্ষেত্রে মাল্টিমিডিয়ার ভূমিকা কি, এগুলোই মূলত আজকে আমাদের আলোচনার বিষয় হবে। তো এখন দেখো যে প্রেজেন্টেশন তৈরি করা। তো প্রেজেন্টেশন কি? প্রেজেন্টেশন হচ্ছে তোমাকে, আহ, আমি একটু সহজ ভাষায় বলি, তো প্রেজেন্টেশন হচ্ছে তোমাকে একদল লোকের সামনে উপস্থাপন করা। তুমি তোমার মনের ভাব একদল লোকের সামনে প্রকাশ করা। তোমার কোনো সৃষ্টি, তুমি যা কিছু তৈরি করছো, তুমি যা বোঝাতে চাচ্ছ, তুমি যা কিছু আবিষ্কার করেছো, সেটা একদল মানুষের সামনে থেকে দাঁড়িয়ে তাদের সামনে উপস্থাপন করাটাই মূলত হচ্ছে প্রেজেন্টেশন। এখন প্রেজেন্টেশন তুমি যদি একদল মানুষের সামনে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে কথা বলো, শুধুমাত্র কথাই বলো, তাহলে সেটা হচ্ছে কথার মাধ্যমে প্রেজেন্টেশন। আর যদি তোমার হচ্ছে কথার পাশাপাশি তুমি যদি বিভিন্ন ধরনের চিত্র, বিভিন্ন ধরনের ভিডিও, এইসব জিনিস দেখাতে পারো, তাহলে কিন্তু প্রেজেন্টেশনটা আরো অর্থবহ, আরো সুন্দর হয়। তো এই এই প্রেজেন্টেশনেরই আমরা কথা বলছি, অর্থাৎ আমরা এমন একটা প্রেজেন্টেশনের আমরা এখানে আলোচনা করব যেখানে কথা বলার পাশাপাশি তোমার কিছু গ্রাফিক্যাল জিনিসও উপস্থাপন করা হবে। এটাই হচ্ছে মূলত আমাদের আহ, এই প্রেজেন্টেশন। এখন দেখো, বর্তমান সময় হচ্ছে তথ্য বিনিময় এবং তথ্যের প্রবাহ অবারিত করে মানবতার কল্যাণ নিশ্চিত করার যুগ। অর্থাৎ আজকের যুগে কি হয় যে যত বেশি তথ্য তুমি মানুষকে দিতে পারো, আজকে হচ্ছে বর্তমান যুগকে বলা হয় তথ্যের যুগ, তথ্য প্রযুক্তির যুগ। হ্যাঁ, তো তথ্যের মধ্যে প্রযুক্তি ব্যবহার করে তথ্যটাকে আরো সাবলীল ভাবে মানুষের কাছে পৌঁছানো হয়, এই কারণেই বলা হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। তো এখন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষক, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং পেশাজীবীদের মধ্যে তথ্য বিনিময় বা আদান প্রদানের প্রয়োজনীয়তা সর্বাধিক গুরুত্ব লাভ করেছে। এখন তোমরা তো বুঝতেই পারছো যে শিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, সমাজকর্মীদের কাজের ক্ষেত্রে, বিভিন্ন পেশাজীবীদের ক্ষেত্রে তথ্যের গুরুত্ব বা তথ্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার গুরুত্ব কতটা গুরুত্বপূর্ণ। যেমন বর্তমানে যে মহামারীটা চলছে, যে কোভিড-19, তো সেইখানে কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদেরকে ওয়ার্ল্ডের তথ্য জানতে হচ্ছে। এই যে আমাদের স্কুল কলেজগুলো এখনো খোলেনি কেন? কারণ যে সকল দেশে এই মহামারীটা কমে গেছে, তাদের দেশে স্কুল কলেজ খোলার পরে সংক্রমণটা বেড়ে গেছে। তো এটার উপর ভিত্তি করে, এই তথ্যের উপর ভিত্তি করে কিন্তু আমাদের স্কুল কলেজটা এখনো বন্ধ রয়ে গেছে। তো এটাই হচ্ছে তথ্যের প্রয়োজনীয়তা কতটা গুরুত্বপূর্ণ, তোমরা বুঝতে পেরেছো। তো এখন দেখো, সকল প্রকার তথ্যের ভান্ডার সকলের জন্য সহজলভ্য করার উদ্দেশ্যে প্রতিনিয়ত সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদির আয়োজন করা হচ্ছে। অর্থাৎ তথ্য অন্য মানুষের কাছে পৌঁছানো মাধ্যম কি? মাধ্যম হচ্ছে সভার মাধ্যমে পৌঁছে দিতে পারি, সেমিনারের মাধ্যমে, কর্মশালা ইত্যাদির মাধ্যমে আমরা এক স্থান থেকে অন্য স্থানে বা এক মানুষের কাছ থেকে অন্য মানুষের কাছে তথ্য পৌঁছে দিয়ে থাকি। এটা হচ্ছে সহজলভ্য পৌঁছানো। তো এতে সংশ্লিষ্ট সবাই তাদের নিজ নিজ কাজের ক্ষেত্রে হালনাগাদ তথ্য সম্পর্কে অবহিত থাকার সুযোগ পাচ্ছেন। তো হালনাগাদ তথ্য মানে হচ্ছে আপডেট তথ্য। যেমন একজন হার্টের নতুন কোনো হার্টের চিকিৎসা, তো তোমরা জানো হার্ট ব্লক হয়, হার্ট অ্যাটাক হয়। তো হার্টের চিকিৎসায় নতুন একটা প্রযুক্তি আবিষ্কার হলো। এই সময় যদি আমি ডাক্তারকে নিয়ে সমস্ত ডাক্তারদেরকে নিয়ে একটা সভা করি অথবা একটা সেমিনার করি, তাহলে ডাক্তাররা কি হয়, যে ওই যে হার্টের সমস্ত ডাক্তাররা তাদের হার্টের যে নতুন চিকিৎসা পদ্ধতি সেটা সম্বন্ধে আপডেট তথ্য পেল, এবং তাদের যে আহ, আহ, নিজ নিজ কাজের ক্ষেত্র, অর্থাৎ তাদের যে ডাক্তারি ক্ষেত্রটা আছে সেটার মধ্যে একটা নতুন প্রযুক্তি কিন্তু তথ্যের সেমিনারের মাধ্যমে চলে এলো, তথ্য আদান প্রদানের মাধ্যমে চলে এলো। এটাই বলেছে যে সংশ্লিষ্ট সবাই নিজ নিজ কাজের ক্ষেত্রে হালনাগাদ তথ্য সম্পর্কে অবহিত থাকার সুযোগ পায়। তো এখন দেখো,
যে পরবর্তী পেজে অর্থাৎ ৬৯ পেজে যে সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদিতে কম্পিউটারের সাহায্যে আকর্ষণীয় এবং কার্যকরভাবে তথ্য উপস্থাপন করার জন্য প্রধানত প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করা হয়। তো এই যে প্রেজেন্টেশন সফটওয়্যার আগের দিনে সভা, সেমিনার, সিম্পোজিয়ামে শুধুমাত্র কথাবার্তাই বলা হতো। কোনো ধরনের চিত্র বা গ্রাফিক্যাল কোনো কিছু উপস্থাপন করা হয়তো বা সম্ভব হতো না। কারণ আগের দিনে প্রযুক্তি এতটা উন্নত ছিল না। কম্পিউটারের এতটা ব্যবহার ছিল না। কিন্তু আজকে কম্পিউটারের যুগে বা কম্পিউটারের ব্যবহারের কারণে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ সফটওয়্যার চলে এসেছে যেগুলো তোমার ওই ধরনের সভা সেমিনারে নিজেকে প্রেজেন্ট করার ক্ষেত্রে বা প্রেজেন্টেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন তোমার কথা বলার পাশাপাশি সেটা কিছু গ্রাফিক্যাল চিত্র প্রদর্শন করতে পারে। তো এই ধরনের কিছু সফটওয়্যারের নাম কি? এই ধরনের কিছু সফটওয়্যারের নাম হচ্ছে পাওয়ার পয়েন্ট, পিকাসা, তারপরে ইমপ্রেস। এগুলা হচ্ছে পাওয়ার প্রেজেন্টেশন সফটওয়্যার। এগুলো হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার। তো এইটা নৈর্ব্যক্তিক তোমার থাকতে পারে যে কয়েকটা প্রেজেন্টেশন সফটওয়্যারের নাম বলো। এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট, পিকাসা, ইমপ্রেস ইত্যাদি। তো পাওয়ার পয়েন্ট হচ্ছে এই প্রেজেন্টেশন সফটওয়্যার গুলোর মধ্যে আবার পাওয়ার পয়েন্ট হচ্ছে মাইক্রোসফট অফিসের অন্তর্ভুক্ত এবং সব একটি জনপ্রিয় সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন। তাহলে প্রেজেন্টেশন সফটওয়্যারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার কোনটা? সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এটা হচ্ছে মাইক্রোসফট অফিসের অন্তর্ভুক্ত। অর্থাৎ মাইক্রোসফট অফিস একটা অ্যাপ্লিকেশন বা একটা প্রোগ্রাম কম্পিউটার যেটার মধ্যে অনেক কিছু আছে। মাইক্রোসফট ওয়ার্ড আছে যেটার মধ্যে আমরা লেখালেখি করি। মাইক্রোসফট এক্সেল আছে যেটার মধ্যে আমরা হিসাব নিকাশ করি। এইরকমই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টও আছে যেটার মধ্যে আমরা নিজেকে প্রেজেন্ট করি বা কোনো একটা প্রেজেন্টেশন উপস্থাপন করি। তো এই সফটওয়্যারটিকে এই যে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটিকে প্রেজেন্টেশন সফটওয়্যারও বলা হয়। তো বাংলাদেশের শিক্ষক শিক্ষার্থী সহ সকল প্রায় সকলের সুবিধার জন্য মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ আমরা এখানে প্রেজেন্টেশনে মাল্টিমিডিয়া অর্থাৎ প্রেজেন্টেশনের যে সফটওয়্যার সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। কেননা প্রেজেন্টেশনের অনেক সফটওয়্যার থাকলেও পাওয়ার পয়েন্টটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। তো চলো আমরা এখন পাওয়ার পয়েন্ট সম্বন্ধে কিছু তথ্য জানি। যে পাওয়ার পয়েন্টের সাহায্যে লেখা, ছবি, অডিও পাওয়ার পয়েন্টের সাথে লেখা, ছবি, অডিও, ভিডিও, গ্রাফ ইত্যাদির সমন্বয়ে আকর্ষণীয়ভাবে তথ্যাদি উপস্থাপন করা যায়। অর্থাৎ পাওয়ার পয়েন্টের সাহায্যে তুমি লিখতে পারো, ছবি দিতে পারো, অডিও দিতে পারো, ভিডিও পাওয়ার পয়েন্টের স্লাইডে রাখতে পারো, গ্রাফিক্যাল জিনিস রাখতে পারো। এছাড়া আরো অনেক জিনিস তুমি রাখতে পারবে, অ্যানিমেশন রাখতে পারবে। তো ইত্যাদির সমন্বয়ে আকর্ষণীয়ভাবে তথ্যাদি তুমি মানুষের সামনে বা তোমার সামনে যারা থাকবে তাদের সামনে উপস্থাপন করতে পারবে। তো প্রকৃতপক্ষে সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদিতে কার্যকরভাবে তথ্য উপস্থাপন করার জন্য পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি খুব সহজে এবং চমৎকারভাবে ব্যবহার করা যায়। অর্থাৎ পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি সভা, তারপরে হচ্ছে সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদিতে খুব ব্যাপকভাবে এবং জনপ্রিয়ভাবে ব্যবহৃত হয়ে থাকে। তো এদিক থেকে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটির বিকল্প নেই বললেই চলে। অর্থাৎ এই যে সভা, সেমিনার, সিম্পোজিয়াম এখানে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটির বিকল্প নেই। এজন্য সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদিতে তথ্য উপস্থাপনের জন্য সর্বাধিক গুরুত্ব পেয়ে থাকে। কে সর্বাধিক গুরুত্ব পায়? পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা সর্বাধিক গুরুত্ব পায়। তো পাওয়ার পয়েন্ট ফাইলকে বলা হয় হচ্ছে প্রেজেন্টেশন। অর্থাৎ পাওয়ার পয়েন্ট যে ফাইল রয়েছে ফাইলগুলোর নাম হচ্ছে প্রেজেন্টেশন। এটা হচ্ছে নৈর্ব্যক্তিক হিসেবে তোমাদের থাকতে পারে যে পাওয়ার পয়েন্ট ফাইলকে কি নামে অভিহিত করা হয়? পাওয়ার পয়েন্ট ফাইলকে প্রেজেন্টেশন নামে অভিহিত করা হয়। তো প্রেজেন্টেশনের এক একটি অংশকে স্লাইড বলা হয়। অর্থাৎ পাওয়ার পয়েন্টের যে এক একটি অংশ রয়েছে সেটা আমি একটু তোমাকে পাওয়ার পয়েন্টটা একটু দেখিয়ে দিই। ওকে, এটা দেখিয়ে দিলে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলে তোমরা ভালো বুঝবে। এই যে এখানে হচ্ছে স্লাইড, আমি যদি নিউ স্লাইড নেই এখানে আরো স্লাইড আসবে, আরো স্লাইড আসবে, আরো স্লাইড। দেখো 4টা স্লাইড আছে, 1টা 2টা 3টা 4টা। এই যে প্রত্যেকটাকে এক একটা স্লাইড বলা হয়। এটাই এখানে বলেছে যে প্রেজেন্টেশনের এক একটি অংশকে স্লাইড বলা হয়। তো এই পুরো জিনিসটাই হচ্ছে প্রেজেন্টেশন। এই এখানে 4টা স্লাইডকে একত্রে আমরা প্রেজেন্টেশন বলবো। হ্যাঁ, এই ফাইলটাকে আমরা প্রেজেন্টেশন বলবো। এইটা হচ্ছে একটা ফাইল, এটার নাম হচ্ছে প্রেজেন্টেশন 1। হ্যাঁ, এটাকে প্রেজেন্টেশন বলবো এবং এই ফাইলের প্রত্যেকটা আলাদা আলাদা অংশ, যেমন 1 নাম্বার একটা স্লাইড, 1 নাম্বার একটা অংশ, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই যে পার্ট পার্ট করা আছে এই পার্ট পার্ট করা অংশগুলোকে আমরা
স্লাইড বলবো, এটাই বলেছে। তো মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে যেমন এক একটি ফাইলের মধ্যে অনেক পৃষ্ঠা থাকে, তেমনি একটি প্রেজেন্টেশনে একাধিক স্লাইড থাকে। তাহলে একটি প্রেজেন্টেশনে শুধুমাত্র একটি স্লাইড থাকে, এই কথাটা সত্য না মিথ্যা? এইভাবে নৈর্ব্যক্তিক থাকতে পারে। তো একটি প্রেজেন্টেশনে একাধিক স্লাইড থাকে। তো দেখো এই তো একটা গোটালি প্রেজেন্টেশন, এখানে অলরেডি আমি 4টা স্লাইড কিন্তু নিয়ে নিয়েছি। এখন আমার ইচ্ছা আমি এখানে 1000টা স্লাইডও নিতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো প্রেজেন্টেশনে একাধিক স্লাইড থাকে। তো একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে হ্যান্ড আউটস বলা হয়। একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে হ্যান্ডস আউটস বলা হয়। অর্থাৎ এই যে আমি যদি এটা প্রিন্ট আউট করি, তাহলে একটা প্রিন্টের মধ্যে হয়তোবা 4টা স্লাইড আসতে পারে। তো সেই যে পৃষ্ঠাটাতে আমি প্রিন্ট আউট করবো সেটাকেই বলা হবে হ্যান্ডস আউট। হুম, তাহলে এটাও নৈর্ব্যক্তিকের জন্য গুরুত্বপূর্ণ যে একাধিক মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে একাধিক স্লাইড বিশিষ্ট পৃষ্ঠাকে কি বলা হয়? হ্যান্ডস আউট বলা হয়। তারপর হচ্ছে পরিকল্পিতভাবে একটি পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন তৈরির জন্য খসড়া করে নিতে হয়। এই খসড়াকে স্লাইড লেআউট বলে। অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে বাম পাশ থেকে, এটা হচ্ছে লেআউট বা আমরা বলতে পারি যে এই যে দেখো প্রেজেন্টেশন যে স্লাইডটা আছে, এই স্লাইডটাকে যখন আমি ডিজাইন করব, এখানে এই যে বক্স গুলো দেখতে পাচ্ছ, ইচ্ছা করলে আমি আরো বক্স এখানে যুক্ত করতে পারি। অর্থাৎ আমার মন মতো একটা স্লাইডের ডিজাইন করতে পারি। এই যে ডিজাইনটা, এটাকেই বলা হচ্ছে স্লাইড লেআউট, অর্থাৎ পরিকল্পনাটা। অর্থাৎ এখানে বলেছে যে পরিকল্পিতভাবে একটি পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন তৈরির জন্য খসড়া করে নিতে হয়। অর্থাৎ আমার পরিকল্পিতভাবে প্ল্যান করতে হয়। তো এই যে পরিকল্পিতভাবে আমি জিনিসটা করছি, এটাকেই বলা হচ্ছে স্লাইড লেআউট। তো যাই হোক, আশা করা যায় যে শিক্ষার্থীরা এখানে অনেকগুলো নৈর্ব্যক্তিক ছিল, তোমরা এগুলো বুঝতে পেরেছো। তো এখন আমরা চলে যাব কিছু প্র্যাকটিক্যাল জিনিসে, অর্থাৎ পাওয়ার পয়েন্টের কিছু প্র্যাকটিক্যাল জিনিস আমরা চলে যাব। তো আমি এটা বন্ধ করে দেই। প্র্যাকটিক্যাল জিনিস আমি আবারও তোমাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি। তো দেখো, যে পাওয়ার পয়েন্ট আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে কি, পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলা এবং স্লাইড তৈরি করা। অর্থাৎ আমি যে তোমাদেরকে একটু আগে পাওয়ার পয়েন্টটা দেখালাম, এটা আমি কিভাবে খুললাম এবং স্লাইড গুলো কিভাবে তৈরি করব, এটাই মানে স্লাইড সম্বন্ধে আমরা জানবো। দেখো পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম কিভাবে খুলবে। পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলার জন্য, এটা কিন্তু প্র্যাকটিক্যাল, পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলার জন্য পর্দার নিচে বাম কোণে স্টার্ট লেখা রয়েছে, এই স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। এই যে স্টার্ট দেখতে পাচ্ছ, এই যে ক্লিক করছি, এইটা হচ্ছে স্টার্ট। তাহলে স্টার্ট বোতামের উপর মাউসের পয়েন্টার দিয়ে ক্লিক করলে একটি মেনু বা তালিকা আসবে। এই যে আমি ক্লিক করার পর একটা মেনু আসলো, এই যে তালিকা, এটারই কথা বলেছে যে একটি মেনু বা তালিকা আসবে। এই মেনুর অল প্রোগ্রামস কমান্ডের উপর মাউসের পয়েন্টার স্থাপন করলে একটি ফ্লাই আউট মেনু পাওয়া যাবে। এই যে এইটাতে ক্লিক করে এই যে অল প্রোগ্রামস, এই অল প্রোগ্রামস এর উপর ক্লিক করলে দেখো অনেকগুলো একটা তালিকার মতো পাওয়া গেল। অনেকগুলো একটা তালিকার মতো পাওয়া গেল, এটাই বলেছে যে ফ্লাই আউট মেনু তালিকা থেকে মাইক্রোসফট অফিস মেনুতে ক্লিক করলে পাশেই একটি ফ্লাই আউট মেনুতে মাইক্রোসফট অফিসের প্রোগ্রামগুলোর তালিকা পাওয়া যাবে। অর্থাৎ আমি একটু আগে বললাম মাইক্রোসফট অফিসের আন্ডারে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড রয়েছে যেটাতে আমরা লিখতে পারি, মাইক্রোসফট এক্সেল রয়েছে যেটাতে লিখতে পারি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট রয়েছে যেটাতে আমরা প্রেজেন্টেশন করতে পারি। তো এইরকম, তো এই তালিকা থেকে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট, অর্থাৎ মাইক্রোসফট অফিসের যে তালিকাটা আমাদের সামনে প্রদর্শিত হবে, সেখান থেকে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট কমান্ডটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করলেই আমাদের কি হবে, পাওয়ার পয়েন্টের প্রথম স্লাইডের পর্দা উপস্থাপিত হবে। অর্থাৎ একটা স্লাইড আসবে ন্যূনতম। তো চলো আমরা ওপেন করি। তো আমরা এখানে স্টার্ট বাটনে ক্লিক করলাম, অল প্রোগ্রামসে ক্লিক করলাম। আমাদের এখানে আলাদাভাবে আর মাইক্রোসফট অফিসে ক্লিক করার দরকার নেই, যেহেতু আমার এখানে মাইক্রোসফট অফিস 2016টা ইনস্টল দেয়া। তো 2016 এ আলাদাভাবে মাইক্রোসফট অফিস থাকে না, একবারই সবগুলো ওপেন করে দেওয়া থাকে। যেমন এখান থেকে আমি পাওয়ার পয়েন্ট ওপেন করতে চাচ্ছি, এই যে দেখো পাওয়ার পয়েন্ট 2016, এই পাওয়ার পয়েন্ট 2016 আমি ক্লিক করে দিলাম, তাহলে দেখো ওপেন হয়ে যাচ্ছে, এই যে হয়ে গেল। তো এই যে আমার কাছে এই যে ব্লাঙ্ক প্রেজেন্টেশন, এটার মধ্যে ডাবল ক্লিক করলেই আমার কাছে চলে আসলো। এই যে দেখো একটা স্লাইড, শুধুমাত্র একটা স্লাইড এসছে। তোমরা যদি বাম পাশেও লক্ষ্য করো দেখবে যে একটা স্লাইড এখানে রয়েছে। এই যে প্রথম স্লাইডের পর্দা উপস্থাপিত হবে, এই যে প্রথম স্লাইডের পর্দা উপস্থাপিত হয়েছে। তো শিক্ষার্থীরা এতটুকু অংশের মাধ্যমে তোমরা আশা করা যায় যে বুঝতে পেরেছো যে কিভাবে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটা কম্পিউটারে ওপেন করতে হয় বা কম্পিউটারে খুলতে হয়। তো চলো আরো কিছু অংশ বাকি রয়েছে, আমরা সেগুলো পড়ে ফেলি। যে দেখো, যে বক্সের মধ্যে ক্লিক টু অ্যাড টাইটেল এবং ক্লিক টু অ্যাড সাবটাইটেল লেখা থাকবে। এই যে দেখো ক্লিক টু অ্যাড টাইটেল আর ক্লিক টু অ্যাড সাবটাইটেল, এই যে দুইটা জিনিস কিন্তু এখানে আছে। একটা হচ্ছে ক্লিক টু অ্যাড সাবটাইটেল আর একটা হচ্ছে ক্লিক টু অ্যাড
টাইটেল, এগুলার ভিতরেই কিন্তু আমরা লিখবো। এখন কিভাবে লিখবো আমাদেরকে এখানে বলেছে যে লেখা দুইটির উপর ক্লিক করলে টেক্সট বক্স দৃশ্যমান হবে এবং টেক্সট বক্সের মধ্যে ইনসারশন পয়েন্টার থাকবে, অর্থাৎ মাউসের এই যে এই পয়েন্টারটা থাকবে। ইনসারশন পয়েন্টার থাকা অবস্থায় শিরোনাম এবং উপশিরোনাম টাইপ করা যাবে। অর্থাৎ টাইটেল মানে তো শিরোনাম আর সাবটাইটেল মানে উপশিরোনাম, ওটাই বলেছে। শিরোনাম এবং উপশিরোনাম টাইপ করা যাবে। কিছু টাইপ না করে বক্সের বাইরে ক্লিক করলে আবার ওই দুটি লেখা দৃশ্যমান হবে। অর্থাৎ আমি এই যে আমি দেখো এইখানে মাউসের ভিতরে যখন এই বক্সটার ভেতরে যখন ক্লিক করলাম তখন ওই লেখাটা চলে গেল। চলে গিয়ে কি হলো, মাউসের ইনসারশন পয়েন্টার চলে এসছে। এখন এখানে আমি যে কোনো লেখা লিখতে পারি। এখন যদি কোনো কিছু না লিখে আবার যদি বাহিরে ক্লিক করি, এই বক্সটার বাহিরে ক্লিক করি, তাহলে আবার দেখো পূর্বের লেখাটাই এসে গেছে। ওই যে বলেছে যে আবার ওই দুটি লেখা দৃশ্যমান হবে বক্সের বাহিরে ক্লিক করলে, কোনো কিছু না লিখে। তো আমি যদি কোনো কিছু লিখতাম, সাপোজ আমি লিখলাম যে গ্লোবাল, আমি লিখলাম যে ক্লাস 10 আর এখানে সাবটাইটেল লিখলাম যে STUDENTS। দেখো আর কিন্তু বক্স গুলো দেখা যাচ্ছে না, এই যে সরাসরি আমার লেখাগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখানে দেখি আমরা টেক্সট বক্সের বাইরে ক্লিক করে সিলেক্ট করার পর ডিলিট বোতামে চাপ দিলে লেখা সহ টেক্সট বক্স বাতিল হয়ে যাবে। এখন দেখো এই যে ক্লাস 10 এই লেখাটাকে যদি আমি বাতিল করতে চাই বা এই বক্সটাকেই যদি আমি বাতিল করতে চাই, তাহলে আমি কি করব, এই বক্সের এই যে সীমানাগুলো দেখতে পাচ্ছ, এই সীমানার মধ্যে একটা ক্লিক করব। এই সীমানার উপর একটা ক্লিক করে কিবোর্ড থেকে আমি ডিলিটে ক্লিক করব। তাহলে দেখো সেটা কিন্তু চলে গেছে। আবার এই যে ক্লিক টু অ্যাড টাইটেল, এইটাকে যদি আমি ডিলিট করতে চাই, এই সীমানার মধ্যে ক্লিক করে আবার এটাকে ডিলিট করে দিতে পারি। স্টুডেন্টস কে যদি আমি ডিলিট করতে চাই, তাহলে এই সীমানার মধ্যে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করব। আর স্টুডেন্টের আগে ক্লিক টু অ্যাড সাবটাইটেল ছিল, স্টুডেন্টটা ডিলিট হয়ে গেছে। এটার মধ্যে যদি এটাকে ডিলিট করতে চাইলে একইভাবে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো যাই হোক, শিক্ষার্থীরা বুঝতে পেরেছো আশা করা যায় যে তো টেক্সট বক্সের বাইরে ক্লিক করে এটা হচ্ছে লেখা সহ টেক্সট বক্স বাতিল হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। এটা আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। এখন দেখো যে হোম মেনুর রিবন থেকে টেক্সট বক্স আইকন সিলেক্ট করে ইনসারশন পয়েন্টার পর্দার ভিতরে নিয়ে এলে পয়েন্টারটি টেক্সট পয়েন্টার রূপ ধারণ করবে। তো হোম মেনুর রিবন থেকে টেক্সট বক্স আইকনে সিলেক্ট করে ইনসারশন পয়েন্টার পর্দার ভিতরে নিয়ে আসলে পয়েন্টারটি টেক্সট পয়েন্টার রূপ ধারণ করবে। অর্থাৎ এটা এখানে কি বলেছে, আমি যদি এগুলো সব কিছু ডিলিট করে দেই, দেখো আমার এখানে এই স্লাইডে আর কোনো লেখার জায়গা নেই এবং আমার এখানে লেখার আকার ধারণও করছে না। এমন কোনো ইয়ে হচ্ছে না যে আমি লিখতে পারি, কিবোর্ড থেকে লিখছি কিন্তু এখানে লেখাগুলো শো করছে না। অর্থাৎ লেখাগুলো শো করতে হলে আমাকে অবশ্যই এখানে একটা ওই যে বক্স গুলো যে আছে বক্স গুলো কিন্তু নিয়ে আসতে হবে। এখন কি করব, আমি তো বক্স গুলো ডিলিট করে দিয়েছি। এখন নতুন করে যদি আমি বক্স আনতে চাই, তাহলে এইটা এখানে বলেছে যে হোম মেনুর রিবন থেকে টেক্সট বক্স আইকন সিলেক্ট করতে হবে। এই যে হোম মেনু দেখতে পাচ্ছ, এই যে হোম মেনুতে কিন্তু এখন আমি আছি। তো হোম মেনুতে আছে, এই যে হোম মেনুর এটা রিবন, হোম মেনুর রিবন থেকে টেক্সট বক্স, এইটা হচ্ছে টেক্সট বক্স, এই যে এইখানে একটা ক্লিক করে আমি যদি ভিতরে নিয়ে আসে মাউসের পয়েন্টারটা এইভাবে ড্রাগ করি চেপে ধরে, তাহলে দেখো একটা কিন্তু এই যে টেক্সট বক্স কিন্তু এখানে চলে এসছে। ওকে, আবারও দেই এটা, এই দেখো একটা কিন্তু টেক্সট বক্স চলে এসছে। এখন এই টেক্সট বক্সের ভিতরে আমি যা কিছু ইচ্ছা আমি এখানে লিখে দিতে পারি। দেখো এটা কিন্তু থেকে যাবে। ওকে, এটা কিন্তু থেকে যাবে। এখন আমি এভাবে ইচ্ছা মতো যত খুশি ততগুলো টেক্সট বক্স কিন্তু নিয়ে আসতে পারি। তো এটাই বলেছে যে ইনসারশন পয়েন্টার এই অবস্থায় উপর থেকে নিচের দিকে কোনাকুনি টেনে বক্স তৈরি করতে হবে। অর্থাৎ আমি যে একটু আগে টানলাম, এই যে এইভাবে টেনে বক্সটা তৈরি করতে হবে, এই যে বক্সটা তৈরি করতে হবে। তো বক্সের ভিতরে ইনসারশন পয়েন্টার থাকবে, এই যে বক্সের ভিতরে ইনসারশন পয়েন্টার রয়ে গেছে। তো বাংলা টাইপ করার জন্য কিবোর্ডকে বাংলায় রূপান্তর করে নিতে হবে। তো আমি যে শুধু ইংরেজি টাইপ করতে পারবো এমন না, এখানে তোমার বাংলাও টাইপ করা যাবে। সাপোজ আমি কিবোর্ডটাকে বাংলায় পরিবর্তন করে নিলাম। এখন যদি আমি বাংলা লিখতে চাই যে আমার বাংলাদেশ, এই যে দেখো বাংলাও কিন্তু এখানে লিখা যাচ্ছে। হুম তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে শুধুমাত্র ইংরেজি লিখা যায়। কথাটি সত্য না মিথ্যা এভাবে কিন্তু থাকতে পারে, কথাটি হচ্ছে মিথ্যা। এখানে হচ্ছে বাংলায়ও তুমি কিবোর্ডকে বাংলায়ও লিখতে পারবে, সেক্ষেত্রে কিবোর্ডকে বাংলায় রূপান্তর করে নিতে হবে। তো এখন দেখো টুল বার ও রিবন থেকে ফন্টের আকার আকৃতি রং ইত্যাদি সিলেক্ট করে টাইপের কাজ করতে হবে। অর্থাৎ আমি ফন্টের যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই, সাপোজ আমার বাংলাদেশ, এটাকে একটু বৃদ্ধি করবো, যে 40 দিলাম, একটু বড় হলো। তারপর এটাকে বোল্ড করলাম, এই যে বোল্ডে ক্লিক করব, দেখো লেখাটা বোল্ড হয়ে গেল।
এটা লেখাটাকে যদি কালারফুল করতে চাই, এখানে কালার দিতে পারি, সাপোজ লাল কালার দিলাম, লাল কালার। তো এটাই বলেছে যে টুলবার এবং রিবন থেকে ফন্টের আকার আকৃতি, রং ইত্যাদি সিলেক্ট করে টাইপের কাজ করতে হবে। তো সূচনী এমজে ফন্ট, সাইজ হচ্ছে 150, রং হচ্ছে নীল, সিলেক্ট করে টাইপ করা হলো আমার বাংলাদেশ। এই যে আমাদের দেশ, এই লেখাটা তারা সূচনী এমজে ফন্ট। সূচনী এমজে ফন্ট হচ্ছে কোন ফন্ট, বাংলা লেখার ফন্ট না ইংলিশ লেখার ফন্ট, এইটা কিন্তু নৈর্ব্যক্তিক হিসেবে থাকতে পারে। তো সূচনী এমজে ফন্ট কিন্তু বাংলা লেখার ফন্ট। আমি দেখো, আমি ওই যে ওটা ওটা ওদের ওদের ওরা যেটা লিখেছে সেটাই প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছে। আমি একটা টেক্সট বক্স নিলাম এবং এইখানে আমি একটা বক্স নিলাম এবং এইখানে আমি এখন লিখে দেবো যে সূচনী এমজে, এসইউটি, এই যে সূচনী এমজে, এই যে এইটাকেই বলেছে সূচনী এমজে ফন্ট কিন্তু বাংলা লেখার ফন্ট। এটার সাইজ কত হবে? সাইজটা হবে হচ্ছে 150 এবং রং হবে নীল। রংটা আমি এখান থেকে নীল করে দিলাম। এখন দেখো, আমি যদি এখানে লিখি যে আমার দেশ, আমার, কি লিখেছে? আমাদের দেশ, আমাদের দেশ। এই যে দেখো, সূচনী এমজে ফন্ট আমি নীল রেখে এটা কিন্তু লিখলাম। এটার মধ্যে যখন ক্লিক করলাম, এখানে সূচনী এমজে 150 এবং নীল রং এখানে আছে। তো এটাই বলেছে যে সূচনী এমজে ফন্ট, সাইজ 150 এবং নীল রং সিলেক্ট করে টাইপ করা হলো আমাদের বাংলাদেশ। তো তোমাদের যদি কখনো প্র্যাকটিক্যাল হয় তাহলে কিন্তু এইভাবে দিতে পারে যে পাওয়ার পয়েন্ট স্লাইডটা ওপেন করো, ওপেন করে এই যে সূচনী এমজে ফন্ট নিয়ে 150 সাইজ রেখে নীল রং দিয়ে আমাদের দেশ লেখো। এটা কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষায়ও থাকতে পারে যদি পরীক্ষা হয়। তো এই ধরনেরই। তো আশা করা যায় যে এই ধরনের কোনো কোথাও পরীক্ষা দিলে তোমরা পারবে। এখন দেখো যে টাইপ করার পর টেক্সট বক্সটি সিলেক্টেড থাকবে, অর্থাৎ আমি যে টাইপ করলাম আমার বাংলাদেশ, দেখো টেক্সট বক্সটা কিন্তু সিলেক্টেড আছে। সিলেক্টেড আছে, সিলেক্টেড থাকবে। সিলেক্টেড টেক্সট বক্সের 4 বাহুতে 4টি এবং 4 কোণে 4টি গোলাকার ফাঁপা সিলেকশন পয়েন্ট থাকবে। অর্থাৎ এই যে 4 বাহুতে 4টি, এই যে এগুলো, এই যে ফাঁপা দেখতে পাচ্ছ, এই ফাঁপা সিলেকশন পয়েন্ট গুলো থাকবে। এগুলোর কাজ কি? এগুলো দিয়ে আমরা এইটাকে বড় ছোট করতে পারি, এটাকে এইভাবে বড় ছোট করতে পারি। হুম, এটাকে বড় ছোট করতে পারি। তো 4 বাহুতে 4টি এবং ফাঁপা সিলেকশন পয়েন্ট থাকবে। এই সিলেকশন পয়েন্ট ড্রাগ করে বক্সের আকার ছোট বড় করা যায়, যেটা আমরা করলাম। তো লেখা সংকুলনের জন্য বক্সটি পাশাপাশি বা উপরে নিচে ছোট বড় করা যেতে পারে। তো আমি লেখার ডিজাইন অনুসারে আমি এটাকে পাশাপাশি বা উপরে নিচে আমি ইয়ে করতে পারি, ছোট বড় করি, আমার ইচ্ছা মতো ছোট বড় করব। তো বক্সের বাইরে ক্লিক করলে সিলেকশন পয়েন্টটা চলে যাবে। এখন আমি যদি একটু বক্সের বাইরে যে কোনো জায়গায় ক্লিক করি, দেখো আমার বক্সের সিলেকশনটা চলে গেছে। হ্যাঁ, এটাই বলেছে যে সিলেকশন পয়েন্টটা চলে যাবে। তা বক্সের যে কোনো বাহুর যে কোনো স্থানে ক্লিক ও ড্রাগ করে বক্সটি পর্দার যে কোনো অবস্থানে সরিয়ে স্থাপন করা যাবে। অর্থাৎ বক্সের যে কোনো বাহুর যে কোনো স্থানে ক্লিক করে ও ড্রাগ করে আমি এখান থেকে নিয়ে আমি এই দিকেও রাখতে পারি, আবার ইচ্ছা করলে উপরেও রাখতে পারি। এই যে ড্রাগ, এটাকে বলে ড্রাগ। এই যে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া, এই যে এইভাবে টেনে, এটাকেই বলা হচ্ছে ড্রাগ। তো ড্রাগ করে আমি বাহিরে ক্লিক করে, তো ড্রাগ করে আমি এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে স্থাপন করতে পারি। আর স্লাইড তৈরির উইন্ডোর বাম পাশে থাম্বনেইল ভিউয়ে স্লাইডের ছোট সংস্করণ দেখা যায়। এই যে দেখতে পাচ্ছ, এই যে এই ভিউটা, এইটার নামই হচ্ছে থাম্বনেইল ভিউ। এখানে যতগুলো তুমি স্লাইড নাও সবগুলো থাকবে এই ছোট আকারে। এটার নাম হচ্ছে থাম্বনেইল ভিউ। হ্যাঁ, তো থাম্বনেইল ভিউ, একটা নৈর্ব্যক্তিক কোশ্চেন থাকতে পারে যে থাম্বনেইল ভিউ কি থাকে। তো থাম্বনেইল ভিউয়ে স্লাইডের ছোট সংস্করণ দেখা যায়। তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের থাম্বনেইল ভিউয়ে কি থাকে? মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের থাম্বনেইল ভিউয়ে স্লাইডের ছোট সংস্করণ দেখা যায়। তো এটাই। তো শিক্ষার্থীরা, আশা করা যায় যে এতটুকু তোমরা বুঝতে পেরেছো। তো এখন দেখো যে পরবর্তী যেটা বলেছে যে প্রেজেন্টেশন সেভ বা সংরক্ষণ করা, অর্থাৎ পূর্ববর্তী আমরা ইতিমধ্যেই জানলাম যে আমরা কিভাবে একটা আমাদের কম্পিউটারে প্রেজেন্টেশন স্লাইড ওপেন করব এবং স্লাইডের মধ্যে কিভাবে বিভিন্ন ধরনের স্লাইড নেব, কিভাবে বাংলা লিখব, কিভাবে ইংলিশ লিখব, কিভাবে লেখাগুলোকে আমরা পরিবর্তন করতে পারি, রঙের দিক থেকে, সাইজের দিক থেকে, ইত্যাদি বিভিন্ন দিক থেকে আমরা মোটামুটি একটা স্লাইড কিভাবে তৈরি করতে পারি এটা আমরা শিখলাম। এখন স্লাইড তৈরি করার পর তো আমাদেরকে সেভ করতে হবে, সংরক্ষণ করে রাখতে হবে পরবর্তী ব্যবহারের জন্য। তো সেটা আমরা কিভাবে করব? দেখো, যে ফাইল মেনু থেকে সেভ কমান্ড দিলে সেভ অ্যাজ ডায়লগ বক্স আসবে।
তো এখন ফাইল মেনু থেকে সেভ কমান্ড কোনটা, দেখো আমি এখান থেকে আসলাম, তো এই যে ফাইলটা দেখতে পাচ্ছি এইখান থেকে এখানে একটা ক্লিক করলে এই যে সেভ সেভ কমান্ড আসছে। তো এই সেভ কমান্ডের মধ্যে এই যে সেভ অ্যাজ এটার মধ্যে একটা ক্লিক করতে হবে, সেভ অ্যাজ এর মধ্যে একটা ক্লিক করতে হবে। তো সেভ অ্যাজ এর মধ্যে একটা ক্লিক করলে তো এইখানে হচ্ছে ডিএসপিসি, তো এখানে কি বলেছে যে সেভ অ্যাজ ডায়ালগ বক্স আসবে। সেভ অ্যাজ ডায়ালগ বক্সে ফাইল নেমের ঘরে ফাইলের নাম টাইপ করতে হবে, ধরা যাক মাই কান্ট্রি। তো আমি এখানে এখান থেকে দিয়ে আমি এখানে ফাইলের নাম দিয়ে দেবো কি, যে ফাইল নেম দিয়ে দেবো হচ্ছে মাই কান্ট্রি। ইচ্ছা মতো তুমি দিতে পারো, এটা যে মাই কান্ট্রি দিতে হবে এমন না, মাই কান্ট্রি আমি দিয়ে দিলাম। এবং কোথায় সেভ করবে, আমি এই যে ডেস্কটপে সেভ করে রাখবো, আমি ফার্স্ট থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, এখন এখানে সেভ বাটনে ক্লিক করলাম। তো আমার কিন্তু ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি যদি এটা কেটে দেই কোনো সমস্যা নেই। এখন দেখো যে সেভ অ্যাজ ডায়ালগ বক্সে ফাইল নেমের ঘরে ফাইলের নাম টাইপ করতে হবে, ধরা যাক আমরা একটা ফাইলের নাম টাইপ করলাম মাই কান্ট্রি। এখন ডায়ালগ বক্সের ওকে বোতামে ক্লিক করতে হবে, আমি তো অলরেডি ওকে বোতামে ক্লিক করে দিয়েছি। তো এতে প্রেজেন্টেশনটি মাই কান্ট্রি নামে সংরক্ষিত হয়ে যাবে, মাই কান্ট্রি নামে সংরক্ষিত হয়ে যাবে। দেখো আমি যদি এই প্রেজেন্টেশনটা কেটে দেই, আমার কিন্তু ডেস্কটপে ফিরে গেলে মাই কান্ট্রি নামে প্রেজেন্টেশনটা আছে, এই যে মাই কান্ট্রি দেখতে পাচ্ছ, এই মাই কান্ট্রি নামে প্রেজেন্টেশনটা এখানে রয়ে গেছে। তো এখন দেখো যে মাই কান্ট্রি নামে সংরক্ষিত হয়ে যাবে। এখন অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য পরবর্তীতে মাই কান্ট্রি নামের প্রেজেন্টেশন ফাইলটি খুলতে হবে। এখন অসমাপ্ত কাজ সম্পন্ন করা বলতে বোঝায় যে তোমার যদি ওই প্রেজেন্টেশনের উপর আরো কিছু কাজ করার বাকি থাকে, বা পরবর্তীতে যদি নতুন কিছু নিয়ে কাজ করতে চাও বা নতুন কিছু করতে চাও, তো সেটাই হচ্ছে অসমাপ্ত কাজ। অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য কি করতে হবে, মাই কান্ট্রি প্রেজেন্টেশন ফাইলটা তুমি যে কোনো সময় ওপেন করতে পারো। তো যেই লোকেশনে তুমি রেখে দিয়েছো, অর্থাৎ ডেস্কটপে আমি রেখে দিয়েছি, এখানে গিয়ে মাই কান্ট্রির উপর ডাবল ক্লিক করলেই প্রেজেন্টেশন ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওকে, এই যে প্রেজেন্টেশন ফাইলটা ওপেন হয়ে গেছে। তো এইটাই এখানে যতটুকু বলেছে যে সেভ করা ও সংরক্ষণ করা। এখন দেখো নতুন স্লাইড যোগ করা। এখন প্রেজেন্টেশন কিভাবে তৈরি করব, প্রেজেন্টেশন কিভাবে মোটামুটি ভাবে ডিজাইন করব এবং কিভাবে সংরক্ষণ করব, সেভ করব, সেটা আমরা অলরেডি শিখে ফেলেছি ইতিমধ্যেই। তো এখন আমাদেরকে যেটা হচ্ছে আমরা তো এতক্ষণ একটা স্লাইড নিয়ে কাজ করলাম, একটা স্লাইড। এখন যদি আমি একটা প্রেজেন্টেশন তো একাধিক স্লাইড থাকে, এটা তো নৈর্ব্যক্তিকের লাইন আমরা একটু আগে পড়ে আসলাম যে একটা প্রেজেন্টেশনে একাধিক স্লাইড থাকে। তো আমরা একটা স্লাইড নিয়ে কাজ করলাম, তাহলে আরো অন্যান্য স্লাইড আমরা কিভাবে নেব, তো সেটা এখন আমরা শিখবো যে নতুন স্লাইড যোগ করা। দেখো একটি প্রেজেন্টেশনে সাধারণত অনেক স্লাইড থাকতে পারে, একাধিক স্লাইড থাকে। তো নতুন স্লাইড যুক্ত করার জন্য যেটা করতে হবে যে হোম মেনুর রিবন থেকে নিউ স্লাইড কমান্ড সিলেক্ট করলে আমি দুই ভাবে নতুন স্লাইড যুক্ত যুক্ত করতে পারি। একটা হচ্ছে হোম মেনু রিবন থেকে নিউ স্লাইড কমান্ড সিলেক্ট করে করতে পারি, অথবা কিবোর্ড থেকে সিটিআরএল বোতাম চেপে এম, অর্থাৎ সিটিআরএল প্লাস এম বোতাম একসঙ্গে চাপ দিলেই নতুন একটা স্লাইড ওপেন হবে। তো এখন দেখো হোম মেনুর রিবন থেকে নিউ স্লাইড কমান্ড সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে হোম মেনুর রিবন, এই যে হোম মেনুর রিবন, এখান থেকে এই যে নিউ স্লাইড দেখতে পাচ্ছ, তো নিউ স্লাইডের মধ্যে একটা ক্লিক করলাম। তো ক্লিক করলে দেখো একটা কিন্তু চলে আসলো। তো নিউ স্লাইড থেকে আমি কিন্তু আরো স্লাইডের ডিজাইন দেখেও ক্লিক করতে পারি, যেমন এই যে যে কোনো স্লাইড এখান থেকে নিতে পারি, যেমন এই স্লাইডটা নিলাম। তো অলরেডি কিন্তু বাই ডিফল্ট কিন্তু কিছু ডিজাইন করাই থাকে। কিন্তু আমি যদি নতুন স্লাইড আরেকভাবে নিতে পারি, যে কিবোর্ড থেকে কি করে, যে আমরা যদি কিবোর্ডটা দেখি, এই যে কিবোর্ডের কন্ট্রোল এবং এই যে এম, এম কোথায়, এই যে এম। তো এই কন্ট্রোল আর এই এম, অথবা এই পাশে কন্ট্রোল এই এম, যে কোনো একটা কন্ট্রোল নিলেই হবে। এই কন্ট্রোল এবং এম যদি একসঙ্গে চেপে ধরে রাখি তাহলে একটা নতুন স্লাইড যুক্ত হবে। তো দেখো যে এই যে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এম, এই যে যুক্ত হচ্ছে 2 3 4 5, এই 5টা স্লাইড আমি নিয়ে নিলাম। কিন্তু এই স্লাইড গুলো নতুন ডিজাইন কিছু, যেমন হচ্ছে হোম মেনুর রিবন থেকে নিলে স্লাইডের অটোমেটিক ডিজাইন আমরা কিছু পেয়ে থাকি, অথবা ব্ল্যাঙ্ক স্লাইডও পেয়ে থাকি, কিন্তু কিবোর্ড থেকে শর্টকাট করে নিলে কিন্তু সেটা আমরা পাবো না। তো যাই হোক শিক্ষার্থীবৃন্দ, এখানে হচ্ছে নৈর্ব্যক্তিক হিসেবে তোমাদের যেটা থাকতে পারে সেটা হচ্ছে পাওয়ার পয়েন্টে নতুন স্লাইড যুক্ত করা যায় কিভাবে, পাওয়ার পয়েন্টে নতুন স্লাইড যুক্ত করা যায় কিভাবে, এটা হচ্ছে হোম মেনু রিবন থেকে নিউ স্লাইড কমান্ড সিলেক্ট করে, এটা একভাবে।
এবং আরেকটা প্রশ্ন থাকতে পারে যে পাওয়ার পয়েন্টে নতুন স্লাইড যুক্ত করার জন্য কিবোর্ডের শর্টকাট কোনটি? কিবোর্ডের শর্টকাট কি? কিবোর্ডের শর্টকাটটা হচ্ছে সিটিআরএল প্লাস এম বোতাম। সিটিআরএল প্লাস এম, সিটিআরএল প্লাস হচ্ছে এম, এটাই হচ্ছে কিবোর্ডের শর্টকাট। তো এইটা নৈর্ব্যক্তিক হিসেবে আর কি থাকতে পারে, আমি বললাম। তো এখন দেখো নতুন আমরা তো স্লাইড নিয়ে নিয়েছি, তাই না? স্লাইড তো আমরা নিয়ে নিয়েছি 5টা, যে কোনো ভাবেই হোক, আমরা হোম মেনু রিবন থেকেও নিতে পারি অথবা সিটিআরএল প্লাস এম প্রেস করে যেভাবেই হোক আমরা নিয়ে নিয়েছি। এখন দেখো যে নতুন যুক্ত হওয়া স্লাইডে ক্লিক টু অ্যাড টাইটেল আর ক্লিক টু অ্যাড টেক্সট লেখা থাকবে। অর্থাৎ নতুন যে আমি স্লাইড গুলো নিয়েছি সবগুলোতেই ক্লিক টু অ্যাড টাইটেল এবং ক্লিক টু অ্যাড টেক্সট এটা লেখা আছে। তো পূর্ব বর্ণিত নিয়মে লেখা দুইটি ডিলিট করে দিতে হবে বা বাতিল করে দিতে হবে। বাম পাশের থাম্বনেইল উইন্ডোতে যুক্ত হওয়া নতুন স্লাইডের ছোট সংস্করণ দেখা যাবে। এই যে বাম পাশে দেখতে পাচ্ছ নতুন স্লাইডের ছোট ছোট এই যে সংস্করণ দেখা যাচ্ছে, এবং তুমি এখান থেকে প্রত্যেকটা স্লাইডে ক্লিক টু অ্যাড টাইটেল এটা ডিলিট করে দিতে পারো। এই যে বর্ডারে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলেই এটা কিন্তু চলে যাবে। এই যে কিবোর্ড থেকে ডিলিট বোতাম হচ্ছে এই যে এইটা, এটা হচ্ছে ডিলিট। তো ডিলিট প্রেস করলেই একটা মানে বক্স তোমার চলে যাবে, এরপর বক্স নিয়ে কাজ করবে। তো পূর্বে বর্ণিত নিয়মে একটি টেক্সট বক্সে নতুন স্লাইডের শিরোনাম টাইপ করতে হবে 21 থেকে 71। তো পূর্বে বর্ণিত টেক্সট বক্সে 21 থেকে 71 এরা সিলেক্ট করেছে। তো এখানে আমরা লিখে দিতে পারি যে 21 থেকে 71, এইভাবে লিখে আমরা আর কি আর আমি লিখবো না যে পূর্বে বর্ণিত ওই স্লাইডে টাইপ করেছে 21 থেকে 71। তো একই নিয়মে 3টি টেক্সট বক্সে ভিন্ন ভিন্ন টাইপ করতে হবে। তো 3টি টেক্সট বক্সে দেখো টাইপ করে তারা কিন্তু স্লাইডটাকে এই ধরনের করেছে। 3টি টেক্সট বক্সে ভিন্ন ভিন্ন লিখতে হবে যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের ভেতর দিয়ে স্বাধীনতার আকাঙ্ক্ষা স্পষ্ট হয়ে ওঠে। 1971 সালের 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। এই যে 1971 সালের 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, এই দিন থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়। এদিন থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়। এই যে এতটুকু রাখছে হচ্ছে একটা ইয়ের মধ্যে, বক্সের মধ্যে। আবার এতটুকুনকে রাখছে হচ্ছে আরেকটা বক্সের মধ্যে, এবং লাস্ট যতটুকু আছে 1971 সালের 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আমাদের বিজয় দিবস, এদিন মুক্তিযুদ্ধে বিজয় লাভের ভেতর দিয়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়, অর্থাৎ এইটা। স্লাইডটা হবে হচ্ছে এই ধরনের। তো আমরা এখান থেকে ওই স্লাইডটা করার সময় এই যে এখান থেকে এটা ডিলিট করে দেব। ডিলিট করে এই যে হোম মেনুর তে গিয়ে এই যে স্লাইডের এখানে এটা টেক্সট বক্স এনে এখানে একটা টেক্সট বক্স দিয়ে আমরা এখানে লিখবো 1971। 1971, ধরো এটা প্রথম লাইন, এটা হচ্ছে প্রথম লাইন। এইভাবে একটা স্লাইড। তারপর আবার এইটাকেই কপি করতে পারি আমরা, বা এখান থেকে আরেকটা নিয়ে আসতে পারি। এটা হচ্ছে দ্বিতীয় লাইন আমরা দিতে পারি। দ্বিতীয় দ্বিতীয় এটা হচ্ছে দ্বিতীয় লাইন। আরেকটা আমরা নিয়ে আসতে পারি যে এখান থেকে দিয়ে এখানে আরেকটা নিয়ে আসলাম যে তৃতীয় লাইন। হুম, তৃতীয় লাইন। ওকে। তো দেখো আমি বিস্তারিত লিখলাম না, তোমরা বুঝে নিও যে কিভাবে এটা করেছে। তারপর এটা আমরা সাজিয়ে একটার পাশে আরেকটা এইভাবে নাড়াচাড়া করে রেখে আমরা এই স্লাইডটা তৈরি করব। তো বক্স 3টি উপর থেকে নিচের দিকে পরপর স্থাপন করতে হবে, অর্থাৎ লেখাটা লেখার পর পরপর স্থাপন করতে হবে। তো তারপরে হচ্ছে সবার উপরে থাকবে শিরোনাম। দ্বিতীয় স্লাইডটি যুক্ত করার নিয়মে আরো একটি স্লাইড যোগ করা যেতে পারে, এটি হবে 3 নাম্বার স্লাইড। অর্থাৎ এই যে অর্থাৎ আরেকটা স্লাইড, এই যে আমি যে এই দ্বিতীয় স্লাইডটা করলাম এরপরে আরেকটা স্লাইড তুমি ইচ্ছা করলে ডিজাইন করতে পারো, সেটাই বলেছে। আর একটা স্লাইড যোগ করা যেতে পারে, এটি হলো 3 নাম্বার স্লাইড। 3 নাম্বার স্লাইড যোগ করার জন্য কি করতে হবে? স্লাইড যোগ করার জন্য যেটা পূর্বে নিয়ম বর্ণিত করাই আছে, যে পূর্ব বর্ণিত নিয়মে একটি টেক্সট বক্সে নতুন স্লাইডের শিরোনাম টাইপ করতে হবে, ধন্যবাদ। এভাবে অনেকগুলো স্লাইড যুক্ত করে প্রয়োজন অনুযায়ী প্রেজেন্টেশনের কাজ সম্পন্ন করতে হবে। তো এতটুকু তোমরা বুঝতে পেরেছো। তো প্রাথমিকভাবে প্রেজেন্টেশন তৈরির পর বিভিন্ন বৈশিষ্ট্য আরোপ করে সমগ্র উপস্থাপনাকে আকর্ষণীয় করে তুলতে হবে। অর্থাৎ আমি বিভিন্ন বৈশিষ্ট্য এখানে আরোপ করতে পারি। আমি লেখাগুলোকে, বৈশিষ্ট্য বলতে আমি লেখাগুলোকে মিডিলে রাখতে পারি। সাপোজ এখান থেকে আমি এটা ক্লিক করলে এটা মিডিলে হয়ে গেল। এটাকে একটু বোল্ড করে দিতে পারি, এটার কালারটা লাল করে দিতে পারি, যেহেতু 71-এর কথা বলেছে। তারপর এই ধরনের আর কি বিভিন্ন ধরনের জিনিস আমরা করতে পারি। হুম। তো এইভাবে করে আকর্ষণীয় ভাবে আমরা প্রেজেন্টেশনটা উপস্থাপন করতে পারি।
তো শিক্ষার্থীবৃন্দ, এতটুকুর মাধ্যমে তোমরা বুঝলে যে প্রেজেন্টেশন, নতুন স্লাইড, অর্থাৎ নতুন স্লাইড আমরা কিভাবে নেব। দুই ভাবে নিতে পারি, একটা হচ্ছে হোম মেনু রিবন থেকে নিউ স্লাইড বাটনে ক্লিক করে, অথবা কিবোর্ড থেকে সিটিআরএল প্লাস এম প্রেস করে। এবং নতুন স্লাইড যোগ করার পর কিভাবে কি করতে হবে, কিভাবে সেগুলো ডিজাইন করতে হবে, এগুলো তোমরা শিখে ফেলেছো। এখন আমরা পরবর্তী জিনিসটা দেখবো যে প্রেজেন্টেশনের স্লাইড প্রদর্শন, অর্থাৎ স্লাইড তো যুক্ত করলে এখন স্লাইডটা যখন মানুষের সামনে, প্রেজেন্টেশনের মূল উদ্দেশ্যটাই এখন আমরা শিখবো, অর্থাৎ মানুষের সামনে যখন আমরা উপস্থাপন করব তখন কিভাবে উপস্থাপন করব, তখন কি এইভাবে উপস্থাপন করব না পুরোটাই একসাথে উপস্থাপন করব। চলো আমরা দেখি যে প্রেজেন্টেশনের জন্য দু একটি স্লাইড তৈরি করার পর দেখে নেওয়া যেতে পারে তৈরি স্লাইডগুলো যথাযথ হয়েছে কি না। এজন্য কি করতে হবে, F5 বোতামে, অর্থাৎ কিবোর্ডটা যদি আমি দেখি, এই যে কিবোর্ড F5 বোতাম হচ্ছে এই যে এইটা কিবোর্ডের সবার উপরে F5 বোতাম, এই F5 বোতামে ক্লিক করতে হবে, অথবা ভিউ মেনু রিবন থেকে স্লাইড শোতে সিলেক্ট করতে হবে। অথবা ভিউ মেনু রিবন কোনটা, ভিউ মেনু কোনটা, এই যে এইটা ভিউ মেনু, স্লাইড শো এখানে রয়েছে, স্লাইড শো, স্লাইড শোটা এখানে দেখছি না, যেহেতু আমার একটু আপডেট ভার্সন 2016। তো বইয়ে যেটা ভার্সন ইউজ করেছে সেটা হচ্ছে 2000, তোমার হচ্ছে 7, 2007 ভার্সনটা ইউজ করেছে। এটাতে হয়তো বা স্লাইড শো রয়েছে। তো যাই হোক, আমরা তো F5 বোতামে ক্লিক করতে পারি, অথবা ভিউ মেনু রিবন থেকে স্লাইড শো সিলেক্ট করতে পারি, অথবা স্ট্যাটাস বারে স্লাইড শো আইকনে ক্লিক করতে পারি। স্ট্যাটাস বার কোনটা, এই যে স্ট্যাটাস বার এইটা, স্ট্যাটাস বারে এই যে স্লাইড শো, এই যে স্লাইড শো এই আইকনটাতে আমরা ক্লিক করতে পারি। তো দেখো কি হয়, আমি যদি F5, এই যে 21 থেকে 71, আমি যদি F5, এই F5 হচ্ছে কিবোর্ড থেকে প্রেস করে দিলাম, কি হবে, এই যে দেখো গোটাল কিবোর্ড, কম্পিউটারের গোটাল স্ক্রিনটা জুড়ে কিন্তু আমার স্লাইডটা চলে এসছে। হ্যাঁ, এই এই ছোট জিনিসগুলো, এই মানে অতিরিক্ত জিনিসগুলো আর নেই, একদম কম্পিউটারের গোটা স্ক্রিন জুড়ে কিন্তু আমার স্লাইডটা চলে এসছে F5 বোতাম ক্লিক করার কারণে। অথবা যদি আমি এই যে এখান থেকে স্লাইড শো, এই যে ইয়ে থেকে স্লাইড বার থেকে আমি যদি স্লাইড শো ক্লিক করে দেই, তাহলেও কিন্তু একই জিনিস হচ্ছে। অর্থাৎ আমরা যদি প্রেজেন্টেশনটা উপস্থাপন করতে চাই, এখানে নৈর্ব্যক্তিককে আমরা যদি প্রেজেন্টেশনটা পাওয়ার পয়েন্ট স্লাইডকে প্রদর্শন করতে চাইলে কোন বাটনে ক্লিক করতে হয়, সেটা হচ্ছে কিবোর্ডের F বাটনে ক্লিক করতে হয়। ভিউ মেনু রিবন থেকে স্লাইড শোতে সিলেক্ট করলেও হবে, অথবা স্ট্যাটাস বার থেকে স্লাইড শো আইকনে ক্লিক করলেই হবে। তিনটার কাজই একই। তো এটা নৈর্ব্যক্তিকের জন্য ইম্পর্টেন্ট যে তোমার কিভাবে তুমি এই স্লাইডটাকে উপস্থাপন করবে। এখন দেখো, প্রেজেন্টেশনের একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার জন্য কিবোর্ডের ডানমুখী তীর বোতামে চাপ দিতে হবে, পূর্ববর্তী স্লাইডে ফেরার জন্য বামমুখী তীর বোতামে চাপ দিতে হবে। এখন এই যে দেখো কিবোর্ড, এইটা হচ্ছে ডানমুখী তীর বোতাম, এটা হচ্ছে বামমুখী তীর বোতাম, এটা থাকবে কিবোর্ডে। তো এখন তুমি যদি এই যে স্লাইডটা যদি দেখো, সরি, এই যে স্লাইডটা, আমার আমার দেশ, এটাকে আমি বড় করি, কিবোর্ড থেকে F5 বাটনে ক্লিক করি, দেখো বড় হলো। এখন যদি আমি পরবর্তী স্লাইডে যেতে চাই, তাহলে আমাকে এই যে কিবোর্ড থেকে ওইটা ডানমুখী বাটন, এই যে আমি চাপ দিলাম। আবার যদি আমি পূর্ববর্তীটাতে আসতে চাই, আগেরটা, তাহলে বামমুখী বোতাম। হ্যাঁ, এইভাবে আমি কিন্তু আসতে পারি। তো এখন দেখো, প্রেজেন্টেশন একটি স্লাইড থেকে এই এতদূর পর্যন্ত আমরা পড়লাম। তারপরে হচ্ছে প্রেজেন্টেশনের মাঝামাঝি কোনো অবস্থানে থাকা অবস্থায়, তো এখানে নৈর্ব্যক্তিক থাকতে পারে। প্রেজেন্টেশনে একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইড দেখার জন্য কি করতে হবে, কিবোর্ডের ডানমুখী তীরে বোতামে চাপ দিতে হবে। আবার প্রেজেন্টেশনে পূর্ববর্তী স্লাইডে ফিরে আসার জন্য কি করতে হবে, কিবোর্ড থেকে বামমুখী তীর বোতামে চাপ দিতে হবে। এটাও কিন্তু নৈর্ব্যক্তিক। হ্যাঁ, তো প্রেজেন্টেশনের মাঝামাঝি কোনো অবস্থানে থাকা অবস্থায় ওই স্লাইড থেকে পরবর্তী প্রদর্শন শুরু করার জন্য কিবোর্ডের শিফট বোতাম চেপে ধরে F5 বোতামে চাপ দিতে হবে। এটা নৈর্ব্যক্তিক লাইন। তো F5 বোতামে, এখন এটা বলতে বোঝাচ্ছে যেটা যেটা সেটা হচ্ছে কি, যেমন আমি হচ্ছে এই যে 3 নাম্বার স্লাইডে আছি, আমি স্লাইডের নাম্বার গুলো দিচ্ছি। এই যে এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, আর এটা হচ্ছে 5 নাম্বার। তো এখন তোমার মনে একটা প্রশ্ন হইতে পারে যে প্রেজেন্টেশন F5 চাপলে মনে হয় প্রথম স্লাইড থেকে শুরু হয়। না, প্রথম স্লাইড থেকে শুরু হয় না। তুমি যে কোনো স্লাইডের উপরে থেকে, তুমি যদি এই যে স্লাইডের উপরে থাকা অবস্থায় তুমি যদি F5 এখন ক্লিক করো, তাহলে কিন্তু শুধুমাত্র F5 ক্লিক করলে প্রেজেন্টেশন প্রথম থেকে শুরু হবে। শুধুমাত্র F5 ক্লিক করলাম, প্রেজেন্টেশন প্রথম থেকে শুরু হলো। কিন্তু তুমি যদি এই যে 3 নাম্বার স্লাইডে আসো, এখন 3 নাম্বার স্লাইড থেকেই যদি তুমি প্রেজেন্টেশনটা শুরু করতে চাও, এই যে 3 নাম্বার স্লাইডটা সাপোজ কোনো কিছু এডিটিং করার ছিল, এডিটিং করে ফেললে, এডিটিং করে এই যে সাপোজ
এখানে কিছু লিখে এডিটিং করে ফেললে এখন 3 নম্বর স্লাইড থেকে শুরু করতে যাচ্ছ, তাহলে কি করতে হবে, কিবোর্ড থেকে শিফট প্লাস কিবোর্ড থেকে শিফট প্লাস এফ বাটনে ক্লিক করতে হবে। শিফট কোনটা, এই যে এইটা হচ্ছে শিফট, আর এটা হচ্ছে F5। হ্যাঁ, শিফট প্লাস F5, শিফট প্লাস F5 এ আমরা এখন ক্লিক করি, এখান থেকে দেখি 3 নাম্বারটাই ওপেন হবে কিন্তু। শিফট ক্লিক করে F5, দেখো 3 নাম্বারটাই কিন্তু ওপেন হলো। এখন কিবোর্ডে যদি আমি ডানমুখী তীর বোতামে ক্লিক করি 4 নম্বরে আসবে, 5 নম্বরে আসবে, আবার বামমুখীতে ক্লিক করলে 4 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার, এভাবে আসতে থাকবে। তো আমরা শিখলাম যে কিবোর্ডে একটা স্লাইডের মাঝামাঝি অবস্থানে থাকায়, প্রেজেন্টেশনের মাঝামাঝি কোনো স্লাইডে থাকায় ওই স্লাইড থেকে কিভাবে শুরু করা যাবে। হ্যাঁ, ওই স্লাইড থেকে শুরু করার জন্য এই বাটনে ক্লিক করতে হবে। এখন স্লাইড শো উইন্ডো থেকে সম্পাদনার উইন্ডোতে ফিরে যাওয়ার জন্য কিবোর্ডে ইএসসি বোতামে চাপ দিতে হবে। অর্থাৎ আমি যে এই যে সবসময় তোমাদেরকে এই যে বড় আকারে দেখাচ্ছি, এইটা থেকে ফিরে আসার জন্য এটা থেকে আমি কিভাবে আবার ছোট করছি, ইএসসি নামক একটা বাটনে আমি ক্লিক করলাম। এই যে ইএসসি বাটন কোনটা, এই সবার উপরে কিবোর্ডের এই বাটনটা, সবার উপরে বাম পাশে যে বাটনটা রয়েছে সেটাই হচ্ছে ইএসসি বাটন। এই বাটনে হচ্ছে ক্লিক করতে হবে, তাহলেই আমরা আহ, আহ, একদম আগের সম্পাদনায় ফিরে আসব। তো কাজগুলো প্রত্যাশিতভাবে হচ্ছে কিনা দেখে নেওয়ার জন্য প্রেজেন্টেশন তৈরির যে কোনো পর্যায়ে স্লাইড প্রদর্শন নিশ্চিত হওয়া যেতে পারে। অর্থাৎ প্রেজেন্টেশন তুমি একটা তৈরি করলা, সাপোজ 4 নম্বর স্লাইডটা একটু ডিজাইন করলা, এখানে কিছু লেখালেখি করলা, লেখালেখি করে এটা বড় করলে কেমন দেখাবে সেটার জন্য শিফট প্লাস F5 প্রেস করে তুমি দেখে নিবে, দেখে নিয়ে যখন কাজটা শেষ হবে আবার তুমি ইএসসি বাটনে ক্লিক করবে, এটাই বলেছে লাস্টের লাইনে। তো যাই হোক শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার, অর্থাৎ প্রেজেন্টেশন হিসেবে প্রেজেন্টেশন কি, প্রেজেন্টেশনের জন্য কি কি সফটওয়্যার ব্যবহৃত হয়, কোন সফটওয়্যারটা বেশি জনপ্রিয়, প্রেজেন্টেশনের স্লাইড গুলো কিভাবে ওপেন করতে হয়, সফটওয়্যারটা কিভাবে কম্পিউটারে ওপেন করতে হয়, তো কিভাবে প্রেজেন্টেশন একটা সংরক্ষণ করতে হয়, নতুন স্লাইড কিভাবে যোগ করতে হয়, এবং নতুন স্লাইড কিভাবে প্রেজেন্টেশনে প্রদর্শন করতে হয় বড় আকারে। তো এই জিনিসগুলোই আমরা মূলত শিখলাম, আশা করা যায় যে তোমরা বুঝতে পেরেছো। তো এতটুকুই তোমরা পড়ো, এর উপরে তোমাদেরকে বাসার কাজ দেয়া হবে, এটা কমপ্লিট করে আমাকে দিবে। আর আমরা সামনের দিনে ইনশাআল্লাহ নতুন এর পরবর্তী অংশ থেকে শুরু করব। তো এ পর্যন্তই, তোমরা ভালো থেকো, ধন্যবাদ।